টাইপ 7। এই বাবারা কথা না, আজকের এই টাইপটা না খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপটা এই পৃষ্ঠায় শুরু করছি, বোঝানো আমি এই এক পৃষ্ঠাতেই শেষ করব। তারপর তোমাদের 1.5 মিনিট সময় দেবো। এরপর 30 জনকে 30টা কোশ্চেন জিজ্ঞেস করবো, জাস্ট এই একটা পেজ থেকে। এইটা বুয়েটের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে সৃজনশীলের গ দুটাই। সো এখন আমি হল ভোল্টেজটা বোঝাবো। হল ভোল্টেজের নাম হয়েছে, আগে একটু লিখে ফেলি, হল ভোল্টেজ। হল ভোল্টেজ বিজ্ঞানী হল এটা আবিষ্কার করে, তার নাম অনুসারে এর নাম হলো হল ভোল্টেজ। তাহলে কে আবিষ্কার করে? বিজ্ঞানী হল। এখন বিজ্ঞানী হল এই ভোল্টেজের মধ্যে কি রাখছে আমি একটু বলি কি করছে। এই ভোল্টেজটা ঘন বস্তুর জন্য প্রযোজ্য। তোমাদের বোঝার জন্য আমিও ঘন বস্তু রেখেছি আমার সাথে, এই যে চাচার বই। তো এটা হচ্ছে একটা ঘন বস্তু, তাই না, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। এখন মানে গোলকও একটা ঘন বস্তু, বাট এটা হচ্ছে এমন ঘন বস্তু যার ধার গলা পরস্পর লম্ব, মানে তুমি বলতে পারো আয়তকার ঘন বস্তু। তাহলে বিজ্ঞানী হল এই হল ভোল্টেজ জিনিসটা পর্যবেক্ষণ করেন এরকম বইয়ের মতো আয়তকার ঘন বস্তুর ক্ষেত্রে। বাবা কিসের ক্ষেত্রে? একটু উচ্চারণ করো, আয়তকার ঘন বস্তুর ক্ষেত্রে। এটাও একটা এমসিকিউ, বললাম না 30টা জিনিস ধরবো। তাহলে হল কিসে দেখেন পর্যবেক্ষণ করেন? আয়তকার ঘন বস্তুর ক্ষেত্রে। একটা আয়তকার ঘন বস্তুর আগে ছবি আঁকি। একটা আয়তকার ঘন বস্তুর ছবি যদি আঁকি, ওকে, তাহলে একটা আয়তকার ঘনবস্তু এঁকেছি, এটাই মনে করতে পারো আমাদের বই। এই আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে দিলাম এল, প্রস্থকে সাধারণত আমরা ডাব্লু দিয়ে ডিনোট করলেও তোমাদের প্রত্যেকটা প্রচলিত বইয়ে আমি দেখলাম প্রস্থকে ডি দিয়ে ডিনোট করা আছে। আমিও প্রস্থকে ডি দিয়ে ডিনোট করলাম। আর উচ্চতাকে আমরা নর্মালি এইচ দিয়ে ডিনোট করি, কিন্তু তোমাদের প্রচলিত সবগুলা বইয়ে দেখলাম উচ্চতাকে টি দিয়ে ডিনোট করা আছে। সো টি যে উচ্চতা, নাহলে আমার সময় মনে করবা, লিখে দিলাম পাশে টি হলো উচ্চতা। তাহলে দেখো বাবারা, একটা আয়তকার ঘনবস্তুর 3টা মাত্রা থাকে। এই কয়টা মাত্রা থাকে? 3টা। আয়তকার ঘনবস্তুর এই 3টা মাত্রা হচ্ছে দৈর্ঘ্য বরাবর একটা, প্রস্থ বরাবর একটা, উচ্চতা বরাবর আরেকটা। তাহলে আয়তকার ঘনবস্তুর বাবারা মাত্রা কয়টা থাকে? 3টা। দৈর্ঘ্য বরাবর একটা, প্রস্থ বরাবর একটা, উচ্চতা বরাবর একটা। দৈর্ঘ্য বরাবর মাত্রাটাকে আমরা নাম দিয়েছি এল, প্রস্থ বরাবর মাত্রাটাকে আমরা নাম দিয়েছি ডি, আর উচ্চতা বরাবর মাত্রাটাকে আমরা নাম দিয়েছি টি। তাহলে এল ডি টি, এটা একটা কোয়েশ্চেন। ওকে, এবার মনে করো দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িতের মান হচ্ছে আই। এখানে একটা মিসকনসেপশন হয়, মনে করো না খালি এই দৈর্ঘ্যের লেয়ারটা বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটু বুঝাই, ধরো এই বইয়ের দৈর্ঘ্য কোনটা, তো মনে করো না খালি এইটুকু দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে মানে এই পুরো জায়গাটা দিয়ে কারেন্ট আসছে, মানে এই পুরোটা একটা পানির পাইপ, এই পুরো জায়গাটা দিয়ে কারেন্ট বাড়াচ্ছে। কথা কি বোঝা গেছে? মানে পুরো এইখান দিয়ে কারেন্ট বাড়াচ্ছে। কথা কি ক্লিয়ার? তার মানে কি কারেন্টটা এই বরাবর প্রবাহিত, হ্যাঁ কি না? সো তড়িৎ কোন দিকে প্রবাহিত বাবা? দৈর্ঘ্য বরাবর। তড়িৎ কোন দিকে প্রবাহিত? দৈর্ঘ্য বরাবর। কথা কি ওকে? গুড। এবার তড়িৎ দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হলো, কোনো সমস্যা নেই। ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেই বরাবর তড়িৎ প্রবাহিত হবে ওই বরাবর ম্যাগনেটিক ফিল্ড নেওয়া যাবে না। ম্যাগনেটিক ফিল্ড নিতে হবে ও লম্ব বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি তুমি তড়িৎ নিয়ে নাও তাহলে চুম্বককে তোমার নিতে হবে ওয়াই অক্ষ বরাবর, না হলে জেড অক্ষ বরাবর।
তো আমরা কি করব, আমরা এখন এই প্রমাণের ক্ষেত্রে আমরা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি। আমরা কোন বরাবর চৌম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি? উচ্চতা। ওকে একটু নাড়া দাও তো। কেন তাসদির অসুস্থ? সুস্থ তো? তাহলে যেই বরাবর তড়িৎ প্রবাহিত হবে ওর লম্ব বরাবর বি দিতে হবে। তা আমরা এই ক্ষেত্রে দুইটা ওয়ে ছিল। এই আয়ের লম্ব বরাবর মানে আমরা এমনিও দিতে পারতাম, আবার এইভাবে দিলেও কিন্তু আয়ের লম্ব হয়। মানে কারেন্ট তো এইদিকে, এমনি দিলেও লম্ব, আবার এমনি দিলেও লম্ব। ঠিক আছে, আমরা এই দুইটার মধ্যে আমরা এইটাকে প্রেফার করে নিলাম যে আমরা মনে করতেছি বি কাজ করতেছে এই বরাবর, বি কাজ করতেছে এই বরাবর, এই বি কোন বরাবর কাজ করছে? বোঝা গেছে বাবারা? বি কোন বরাবর কাজ করছে? তাহলে বি কাজ করছে উচ্চতা বরাবর, একবারে ছেদ করে চলে আসছে। বি উচ্চতা বরাবর একবারে ছেদ করে চলে আসছে। তাহলে বি কোন বরাবর কাজ করছে? উচ্চতা বরাবর একবারে ছেদ করে চলে গেছে। কথা ওকে? তাহলে দেখো, দৈর্ঘ্য বরাবর চলে গেল তড়িৎ প্রবাহ, উচ্চতা বরাবর কাজ করলো বি, তাহলে মাত্রা ফাঁকা থাকলো কয়টা? একটা। বিজ্ঞানী হল সাহেব দেখলেন যেই মাত্রাটা ফাঁকা আছে ওই বরাবর এক ধরনের ভোল্টেজ তৈরি হচ্ছে। এই ভোল্টেজের নাম দেওয়া হলো হল ভোল্টেজ। অর্থাৎ কোনো আয়তকার ঘনবস্তুর এক মাত্রায় যদি তড়িৎ প্রবাহ দাও, আরেক মাত্রায় যদি চুম্বক ক্ষেত্র দাও, তাহলে অপর মাত্রায় এক ধরনের বিভব পার্থক্য তৈরি হয়। এই বিভব পার্থক্যটাকেই হল ভোল্টেজ বলে। এই বিভব পার্থক্যটাকেই হল ভোল্টেজ বলে। একটু এই বইয়ের ক্ষেত্রে যদি আসি, দেখো বাবা, এই বরাবর হচ্ছে তড়িৎ, এই বরাবর কি? চুম্বক। তাহলে এই দিকও শেষ, এই দিকও শেষ, তাহলে এই দিকটা বাদ থাকলো না? তাহলে এই দিক বরাবর, অর্থাৎ এই যে বইয়ের মলাট, এই মলাট বরাবর বিজ্ঞানী হল সাহেব দেখলে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে, এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে এক ধরনের বিভব পার্থক্য দেখা যাচ্ছে। এই বিভব পার্থক্যের নাম হলো হল ভোল্টেজ। কথা কি বোঝা গেছে? আজকের টাস্ক হচ্ছে আমরা এই হল ভোল্টেজের মান বের করব। আমরা এই হল ভোল্টেজের মান বের করব। কথা ওকে? আচ্ছা, তাহলে আসুন আমরা মান বের করা শুরু করি, কোনো সমস্যা নাই। সো হল ভোল্টেজের মান বের করার জন্য সবার আগে আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি আছে, তড়িৎ প্রবাহ আই আছে, তার মানে অবশ্যই এই বি এর কারণে এই বস্তুটার উপর এক ধরনের চৌম্বক বল কাজ করবে, হ্যাঁ কি না? তোমরা একটু কষ্ট করে বলবা চুম্বক বলের সূত্র কি? আগের দিন পড়াইছি টাইপ 4। চুম্বক বলের সূত্র কি? আই এল বি সাইন থিটা অথবা কিউ বি সাইন থিটা। সো আমরা এখানেও এফ ম্যাগনেট ইকুয়াল টু বলতে পারি কিউ ভি বি সাইন থিটা অথবা আই এল বি সাইন থিটা। হ্যাঁ, অবশ্যই, মানে যেই বরাবর কিছু থাকবে না ওই বরাবরই হল ভোল্টেজ আসবে। কেন আসবে আমরা এখন ক্রস গুণন করলেই দেখতে পাবো, টেনশন নেই। সো সবার আগে একটু থিটাটাকে দিলাম, আর আইএলবি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা, যে কোনো একটা নিয়ে অঙ্ক করলেই হবে। বাট ফ্যাক্ট হচ্ছে আগে থিটাটাকে গায়েব করি। থিটা হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ, তাই না? তাহলে দেখো বাবা, এল আর বি এর মধ্যবর্তী কোণ, এল কোনটা? বি কোনটা? মধ্যবর্তী কোণ কত? বুঝতে পেরেছো?
সো থিটার মান 90 ডিগ্রি হলে সাইন থিটা কি হয়ে যাবে 1। সো প্রমাণের স্বার্থে আমরা এফ এম ইকুয়াল টু কিউ ভি বি এই সূত্রটাই ব্যবহার, ওকে। তবে এফ এম এর দিক কোন দিক বরাবর এটা আমরা এখন নিরূপণ করব। এফ এম বা চুম্বক বলের দিক নিরূপণ করার জন্য আমরা আগের দিন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম শিখেছিলাম। তবে বামহস্ত নিয়ম একটু প্র্যাকটিস করার জন্য দেখাবো, না বুঝলে আবার ভেক্টরের মতো ঘুরিয়ে দেখিয়ে দেবো, ওকে। তো ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা ছিল এই, তাই না, এফ বি আই। তাহলে বি আর আই এর দিক মিলে গেলে আমরা এফ এর দিক মিলাতে পারবো, হ্যাঁ কি না? তো দেখো এফ বি আই, বি এর দিক যদি তুমি মিলাও, এ দেখো বি এর দিক সবসময় বি এর দিক মিলাতে হয়। বি এর দিকে এই আঙ্গুল না, বি এর দিকে এই আঙ্গুল দিলে দেখো তোমার আয়ের দিকটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে না। তাহলে আয়ের দিক এদিকে হলে এটা এফ হতো, তাহলে আয়ের দিক যেহেতু উল্টা তাহলে এফ হবে কোনটা হবে এইটা। কথা বুঝতে পেরেছো? এইটা মানে এফ এর দিক হলো বোর্ডের ভিতর। যারা বুঝতে পারোনি, এবার আমি এই বইয়ের মধ্যে ক্রস গুণের দিকটা করব ফার্স্ট ইয়ারের ভেক্টরের নিয়ম। আলটিমেটলি এল ক্রস বি এর দিক, তাই না? তাহলে এই যে এল আর বি নিচের দিকে ডান হাত, তাই না? আরে বাম হাত দিয়ে তো ফ্লেমিং, ওই ফার্স্ট ইয়ারে নিয়ে যাও, সব কিছু ভুলে গেলে এটা তো মিলবে। তাহলে এখানে রাখলাম, এ দেখো হাত রাখলাম, নিচের দিকে নামলে ভেঙে যাবে না, হাত রাখতে হবে এন, এই এল ক্রস বি। তাহলে ক্রস গুণফলটা দেখো তো কোন বলা বইয়ের পৃষ্ঠে, বাট তোমাদের দিক থেকে আমার দিক বরাবর, বুড়ো আঙ্গুলটা এই দিকে, মানে কি তোমাদের দিক থেকে আমার দিক বরাবর, অর্থাৎ তোমরা হাই ভোল্টেজ হলে আমি লো ভোল্টেজ, এই প্রান্তটা হাই ভোল্টেজ হলে এই প্রান্তটা লো ভোল্টেজ। বুঝতে পেরেছ? অর্থাৎ ভোল্টেজটা পরের কথা, ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স এই ডিরেকশনে আমরা পেলাম এফ এম, তাই না? দেখো আমরা এই দিক থেকে এই দিক পেলাম না। এখন যদি বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে থাকতো তাহলে কি বলতাম এই দিকে, ঠিক আছে? তাহলে এই উপরের পৃষ্ঠে মানে যেই প্রস্থ বরাবর কিচ্ছু তৈরি হয়নি, ওই প্রস্থ বরাবর চুম্বক বল তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এবার বিজ্ঞানী হল দেখলো, আচ্ছা চুম্বক বলের জন্য তো বিভব পার্থক্য তৈরি হয় না, তাহলে বিভব পার্থক্য কোত্থেকে আসলো? তখন বিজ্ঞানী হল লক্ষ্য করলেন চুম্বক বলের কারণে তড়িৎ বল তৈরি হয়। বাবারা, বিজ্ঞানী হল কি লক্ষ্য করলেন? চুম্বক বলের কারণে তড়িৎ বল তৈরি হয় এবং ওই তড়িৎ বলের মান ঠিক চুম্বক বলের মানে সমান হয়। আর ওই তড়িৎ বল থেকে তড়িৎ প্রাবল্য তৈরি হয়, তড়িৎ প্রাবল্য থেকে বিভব তৈরি হয়। আমি কি কথা বোঝাইতে পারছি? অর্থাৎ এটা হল তার থিওরিতে দিল, যেহেতু সে ভোল্টেজ পাচ্ছে তার মানে এই ভোল্টেজটা ইলেকট্রিক ফিল্ড থেকে আসছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ড থেকে আসছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মান সমান, ওইখান থেকে সে ভোল্টেজটা বের করবে। তাহলে আমরা এখানে ম্যাগনেটিক ফোর্সের মানটা লিখেছি কিউ ভি বি। তোমরা আমাকে বলতে পারবা ইলেকট্রিক ফোর্সের মান কি করে বের করতে হয়? এফ ই, ইলেকট্রিক ফোর্সের মান আরেকবার ই কিউ, ইয়েস, এফ ইকুয়াল টু কিউ ই, সুপারম্যানের অঙ্ক মনে নাই? বেঁচে থাকার অঙ্ক, এফ ইকুয়াল টু কিউ ই। সো এফ ইকুয়াল টু কিউ ই, সুপারম্যানের অঙ্কের মতো এফ ইকুয়াল টু কিউ ই। বাবারা, এফ ইকুয়াল টু কি? কিউ ই। তাহলে ভালো করে বলো তো, এফ এম আর এফ ই এই দুইটা কি একই না? তাহলে এই দুটাকে কি করবে এখন? সমান করে দেব। তাহলে এই ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স সমান হলে হল ভোল্টেজ পাওয়া যায়, এটাই বিজ্ঞানী হলের কথা। তাহলে এই অনুযায়ী আমরা দুইটা জিনিসকে সমান করে দিলাম, কিউ ভি বি ইকুয়াল টু কিউ ই, কিউ কিউ কেটে গিয়ে হলো ই ইকুয়াল টু ভি বি। হেভি সূত্র কিন্তু এটা, ই ইকুয়াল টু ভি বি। এটাকে আমি মজা করে বলি ই ইকুয়াল টু ভাবি, ভি বি ভাবি হয়ে গেল, বুঝলা? সো ই ইকুয়াল টু ভাবি, সো ই ইকুয়াল টু ভি বি।
এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, মানে ভাবের সূত্র খুব ইম্পর্টেন্ট, কারণ এই সূত্র থেকে বেগ বের করা যায়। এই ভি মানে হলো বেগ, এই বেগ ইকুয়াল টু ই বাই বি, অর্থাৎ যে কোনো জিনিসের ইলেকট্রিক ফিল্ডকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ দিলে বেগ পাওয়া যায়। এমনকি আলোর বেগও এখান থেকেই বের করা যায়। আলোর ইলেকট্রিক ফিল্ডকে আলোর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ দিলে আলোর বেগ পাওয়া যায়। এখন এটা যেহেতু এই প্রবাহিতে, মানে এই বেগটা কার? চার্জের বেগ না? চার্জের বেগকে আবার আমরা কি বলি? তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। সো এই যে বেগটা, এটাকে আমরা বলতে পারি ভিডি বা ড্রিফট ভেলোসিটি। ভিডি বা ড্রিফট ভেলোসিটি। সো ই তো পেয়ে গেছি, এই বাবা কি পেয়ে গেছি? ই পেয়ে গেছি। এখন মজার কথা, ই মানে প্রাবল্য না? মোটামুটি একটা পরিবাহিতে ড্রিফট ভেলোসিটি ধ্রুবক, বাহ্যিক বি যেটা আমরা প্রয়োগ করছি বিও ধ্রুবক, তার মানে তড়িৎ প্রাবল্য ধ্রুবক। 9-10-এ পড়েছ না? তড়িৎ প্রাবল্য ধ্রুবক হলে প্রাবল্য ইকুয়াল টু বিভব পার্থক্য বাই দূরত্ব, হ্যাঁ কি না? সো এই ই ইকুয়াল টু লেখা যায় বিভব পার্থক্য ভিএইচ, আর দূরত্ব মানে কি? ভিএইচটা যেখানে তৈরি হচ্ছে ওর দুই প্রান্তের দূরত্ব। ভিএইচটা কোথায় তৈরি হচ্ছে? এখানে না? তাহলে এই দুই প্রান্তের দূরত্ব কি? ডি না? ডি কই হারিয়ে গেল? এই দুই প্রান্তের দূরত্বটা কি ডি না? হ্যাঁ কি না? তাহলে ই যেখানে তৈরি হচ্ছে তার দুইটা প্রান্তের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। তাহলে হয়ে গেল ভিএইচ বাই ডি। তাহলে ই ইকুয়াল টু ভিএইচ বাই ডি যদি হয়, এটা ইম্পর্টেন্ট সূত্র, তাহলে আমরা বলতে পারি ভিএইচ ইকুয়াল টু ইডি। আর একটু আগে আমরা পড়লাম ই ইকুয়াল টু ভাবি, তাহলে ভিএইচ ইকুয়াল টু ভিবিডি। অর্থাৎ আমরা বলতে পারি ভিএইচ ইকুয়াল টু ভাবিডি। সো ভিএইচ ইকুয়াল টু ভাবিডি বা বিভিডি। এই ভিএইচ হলো ভোল্টেজ, এই ভি হচ্ছে বেগ, এই বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই ডিটা হচ্ছে প্রস্থ। ডিটা কি? প্রস্থ। এখন এই বেগটা কি আলটিমেটলি তারণ বেগ ছিল না বাবা? আমরা তারণ বেগের সূত্র পড়েছি না, আই বাই নাই। এই সূত্রটা যদি বসাই তাহলে আই বাই নাই। এবার এই একেও একটু ভাঙতে হবে, একেও একটু ভাঙতে হবে। তারণ বেগের আই বাই নাই এর এ কি ছিল বাবা? কি ক্ষেত্রফল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে একটু মন দিয়ে বলবো সবাই, এই যে বই, কারেন্ট আসছে পুরা এই জায়গাটা দিয়ে কারেন্ট বাড়াচ্ছে, তাহলে এই বইয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? উচ্চতা গুণ মানে এই জায়গাটা এ না, মানে যতটুকুটা জায়গা জুড়ে কারেন্ট আসছে ওটা দিয়ে, তাহলে এইটুকুর ক্ষেত্রফল এটা কি? প্রস্থ। এটা কি? তাহলে এ মানে হলো প্রস্থ ইন্টু উচ্চতা। সো এর জায়গায় আমরা লিখতে পারি ডি ইন্টু টি ইন্টু ই। তাহলে ডি ডি কাটা, তাহলে পাওয়া গেল বিআই বাই এন ই টি, যেটাকে আমি মনে রাখা স্টুডেন্টদের হল ভোল্টেজ ভিএইচ ইকুয়াল টু বাই নেট, বিআই বাই এন ই টি নেট, বাই নেট। তাহলে হল ভোল্টেজ ভিএইচ ইকুয়াল টু বাই নেট, বাই নেট মানে বাই নেট। আর অনেকে বলে বিআই বাই এন টি ই, বিআই বাই এন টি ই, আবার বাই নেট, যেভাবে তুমি মনে রাখতে পারো মনে রাখলেই হবে।
BINET, BINET। আমি এখানে যতগুলা বাক্স করেছি প্রত্যেকটা বাক্স থেকে বইটা আলাদা আলাদা করে সিকিউ এসছে এখন পর্যন্ত। সো এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। আর এই প্রমাণের মধ্যে দুইটা জিনিসের পরিচয় মনে রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোন দুইটা জিনিস আমি বলি? একটা হচ্ছে এই টি এর পরিচয়, আর একটা হচ্ছে এই ডি এর পরিচয়। এই দুইটা খুব ভালো করে মনে রাখবে। তো তোমরা সবার আগে আমাকে বলো, টি এর পরিচয় কি? উচ্চতা বললেই হ্যাঁ ঢা গাঞ্জাখড়ি কথা হবে। উচ্চতা আসলে এর পরিচয় না। এটা এই প্রমাণে আমরা উচ্চতাটাকে টি বানিয়েছি। এখানে বিষয়টা কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড বি উচ্চতা বরাবর কাজ করেছে, এই কারণে এখানে উচ্চতা বসছে। সো এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি ডি বরাবর কাজ করতো, এখানে ডি বসত। সো টি এর পরিচয় হচ্ছে যে বরাবর বি কাজ করছে ওই দূরত্বটা। তাহলে টি মানে কি? বলো বলো। টি মানে হচ্ছে যে বরাবর বি কাজ করে সেই দূরত্ব। তাহলে টি মানে হচ্ছে যেই মাত্রাতে বি কাজ করবে ওই মাত্রার দৈর্ঘ্য, ওই মাত্রার যেই বরাবর বি কাজ করবে ওই মাত্রার কি লেন্থ, যেই বরাবর বি কাজ করবে ওই মাত্রার লেন্থ। কথা কি ওকে? হ্যাঁ কি না? ওকে, গুড। তাহলে যে বরাবর বি কাজ করবে ওই মাত্রার লেন্থ। ঠিক আছে, এবার আর একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে ডি। ডি কি 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 কাজ করবে সেটা? ডি কি? ডি মানে হলো যে বরাবর হল ভোল্টেজ পাওয়া যাবে। আর হল ভোল্টেজ কোথায় পাওয়া যাবে? যে বরাবর আই ও বি কাজ করবে, দুইটাই কারেক্ট। তাহলে ডি এর পরিচয় হচ্ছে ভিএইচ যে বরাবর, আর ভিএইচ কোন বরাবর? আই ও বি ছাড়া যে দিক, আই ও বি ছাড়া যে দিক, সেই দিকে কাজ করবে হচ্ছে ডি। আই ও বি ছাড়া, তাই না? আই তারণ বেগ, মানে ওই বেগটা কি বেগ? একটা ইলেকট্রনের বেগ মানে কি বেগ? তারণ বেগ, ড্রিফট স্পিড। তারণ বেগ বা ড্রিফট স্পিড। সো ভিএইচ আই ও বি যে দিক বরাবর কাজ করবে তা বাদ দিয়ে। আর এই দেখি তো কি জানো না তোমরা? বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আই মানে কারেন্ট, ই মানে ইলেকট্রনের চার্জ, টি মানে যে বরাবর বি কাজ করবে সেই দূরত্ব, এন মানে কি? মূল সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, তাই না? একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। বাকি সবই তোমরা জানো। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন এবং কাঙ্ক্ষিত পৃষ্ঠা। এক পৃষ্ঠায় লিখছি আছে, এখান থেকে 30টা প্রশ্ন ধরো, 1.5 মিনিট সময় দিচ্ছি। তোমরা পড়ো, সিরিয়ালি শুরু করবো। প্রত্যেকটা বেস থেকে আমরা আজকে প্রশ্ন ধরবো। দাঁড়াও, প্রশ্নটাকে শুনে নিই, তারপর সময় শুরু করছি। ম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রিক ফিল্ড আসছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে ভোল্টেজ আসছে, বুঝলে? না, আমরা বি দিয়েছি, যে বি প্রয়োগ করে রাখছি তো আগে। সো এখানে ম্যাগনেটিক ফোর্স আগে তৈরি হয়েছে, ওখান থেকে ইলেকট্রিক ফোর্স তৈরি হয়েছে। ওকে।
ভালো করে মুখস্থ করো। কোন দিক? এফ এর দিক। এই যে এইটা দিলাম, এটা তেমন কঠিন কিছু না বাবা। দেখো এই বরাবর কারেন্ট যাচ্ছে, মানে এটা এল, আমি ধরে নিয়েছি এই বরাবর বি, তাহলে এল ক্রস বি করতে হবে। সো এই তাহলে এই যে এই দিক থেকে এই দিকে তিন মাত্রিক জিনিসে তো তুমি খাতার মধ্যে হাত দিয়ে বুঝবা না, তোমাকে ওটাকে তিন মাত্রিক জিনিস নিয়েই হাত ঘুরিয়ে বুঝতে হবে। ঠিক আছে না, এক্সাম্পল তো শিখাই দিলাম। ধরো এক্স ওয়াই অক্ষে যদি আই আর বি কাজ করে, তাহলে যে অক্ষে তোমার কাজ করবে হচ্ছে জাস্ট ক্রস গুণফল মুখে মুখে করলেই ধরে। আরে তুমি ক্রস গুণফল করো তাইলেই হবে। একটা এক্স অক্ষে আছে, একটা নেগেটিভ জেড অক্ষে আছে, না এক্স অক্ষে আছে, একটা মনে হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষে আছে, তাহলে আই ইন্টু আই ক্রস মাইনাস জে করলে মাইনাস কে হবে আর কি, এইটাই। ইকুয়াল টু ভি বাই ডি এটা কোথেকে আসলো? 9-10 থেকে পড়ছিস তুই, যে প্রাবল্য ইকুয়াল টু ভোল্টেজ বাই দূরত্ব। ও ই প্রাবল্য না, ই কি এখন বলছে? ও ই প্রাবল্য, এটাই প্রশ্ন ছিল। কোন দিক? ওগুলা বাদ দে, টাকায় দিকে এটা এক্স অক্ষে কাজ করছে না, আর এটা মাইনাস জে অক্ষে কাজ করছে না, তাহলে এক্স মাইনাস এক্স ক্রস মাইনাস জে করলে মাইনাস কে হয়, এটা তো মাইনাস কেই, এইটুকুই আর কিছুই না। ঠিক আছে, একটু ফ্লেমিং বোঝাতে গিয়েই তোদের প্যারা দিয়ে দিয়েছে। তুই ওখানে ঝুলছিস কেন? ঝুলছিস ওখানে? আজকে চিপা চাপার মধ্যে কারা আছে? হয়ে গেছে না 1.5 মিনিট আর 30 সেকেন্ড দিলাম, যাও। কাজ করছে, এফএম তো সেদিকেই কাজ করছে, তাহলে এটাও বলতে পারবো যে এফএম বরাবর যে ঋণাত্মক চার্জ হলে উল্টায় যাবে, ওটা পড়িয়ে যাবে, ওটা পড়িয়ে যাবে।
কোন অনুষ্ঠান? অনেক দেরি হতে পারে। দেরি হবে। টাইম আপ। তালি ওঠো। বলো, হল ভোল্টেজ কোন বস্তুর উপর কাজ করে? আয়তাকার ঘনবস্তু। দাঁড়াও, ধরো এক্স অক্ষে আই দিলাম, ওয়াই অক্ষে বি দিলাম, হল ভোল্টেজ কোন অক্ষে তৈরি হবে? জেড অক্ষে। বস। দাঁড়াও, হল ভোল্টেজ ভিএইচ ইকুয়াল টু, সূত্রটা কি? এনইটি, বিআই বাই এনইটি। বস। দাঁড়াও, বিআই বাই এনইটি, বি কি? ওই যেটা কি? ম্যাগনেটিক ফিল্ড। বস। দাঁড়াও, বিআই বাই এনইটি, টিটা কি? বিআই বাই এনইটি, টি কি? টি টি যে বারবার বি কাজ করবে। দাঁড়াও, ই ইকুয়াল টু, ভাবের সূত্রটা বলো। বলো, ই ইকুয়াল টু ভিবি। ওকে, বস। ই ইকুয়াল টু ভিবি, এর ভি কি? ই ইকুয়াল টু ভিবি, এর বি কি? মানে ভি 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 কি হইল? বসো। হ্যাঁ, ই ইকুয়াল টু ভিবি, ভিটা কি? কি বেগ? ধারণ বেগ। বসো। দাঁড়াও, ধরো এক্স অক্ষ বরাবর বি কাজ করছে, জেড অক্ষ বরাবর আই কাজ করছে, তাহলে হল ভোল্টেজ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। বসো। দাঁড়া, ভিএইচ ইকুয়াল টু ভিবিডি, ডিটা কি? হল ভোল্টেজ কোন বরাবর কাজ করে? আই কাজ করবে না। বস। হল ভোল্টেজ স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল। শিওর? বস। দাঁড়া, হল ভোল্টেজ স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই স্কেলার। ভোল্টেজ না। বস। দাঁড়া, হল ভোল্টেজের একক কি? ভোল্ট। বস। দাঁড়া, ও আসছে না, কি সাংঘাতিক। তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু হোয়াট? ভিএইচ বাই ডি। ডিটা কি? কোন বরাবর হল ভোল্টেজ কাজ করবে? বস। দাঁড়া, চুম্বক বলের সূত্র কি? আজকের ওই এক পৃষ্ঠার মধ্যে আছে। চুম্বক বলের সূত্র কি? কিউভি, কিউভি, কিউভি ই। তুই খাতা দেখছিস কেন? ক্লিয়ার করে বল, স্পষ্ট করে বল। কিউভি বি সাইন। বস। তড়িৎ বলের সূত্র কি? কিউই। হল ভোল্টেজে তড়িৎ বল আর চুম্বক বল সমান না অসমান? শিওর? লক করে নেব? ধরে ফেলেছি, আন্দাজ প্রশ্ন। সবাই খাপ ছেড়ে বাঁচবে। যাই হোক, তাহলে সব সূত্র যদি মুখস্থ করাইছি,
এবার অঙ্ক আমরা করতেই পারি, 400 আমরা অঙ্কটা করেছি। ছয় ইন্টু 2 ইন্টু 1, 6 ইন্টু 2 ইন্টু 1 আয়তকার ঘনবস্তুতে 6 ইন্টু 2 ইন্টু 1 আয়তকার ঘনবস্তু। 6 2 1 মিটার কিউব আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য বরাবর 2 অ্যাম্পিয়ার তড়িৎ এবং প্রস্থ বরাবর 6 মাইক্রোটেসলা চুম্বক ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করা হলো। প্রয়োগ করা হলো। একক আয়তনে অণুর সংখ্যা 6 একক আয়তনের মুক্ত ইলেকট্রন সংখ্যা। অণু থেকে লেগে ফেললাম বয়সের 18 পার মিটার কিউব। উদ্দীপক শেষ। প্রথম প্রশ্ন হচ্ছে হল ভোল্টেজ। আচ্ছা বেড়া, কোন বরাবর তৈরি হবে? 2 নাম্বার প্রশ্ন, হল ভোল্টেজ কত? 3 নাম্বার প্রশ্ন, তড়িৎ প্রাবল্য কত? 4 নাম্বার প্রশ্ন, তারণ বেগের মান কত? এর বেশি আর কিছু বের করা যাবে না। সেই 4টা বের করে দিলেই আমরা অনেক খুশি। কি গ ঘয়ে আসে, হ্যাঁ গায়ে লাগছে না, তাও পারে না মানুষ। এটা মানুষের ওয়ান অফ দা না পারাও, পারে না, বোঝেই না। তোমাদের না হয় বুঝে নিয়েছো, তোমরা পেরে নিয়েছো। এত কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করালাম, এমনি মুখস্থ করতে যাও তো বই থেকে কেমন লাগে? বাই নেট না ফাই নেট না কাই নেট মাথার মধ্যে যদি না ঘুরে। এতক্ষণে অন্যান্য ব্যাচার হয়ে গেছিল রে, হয়েছে?
হয়ে গেছে? হয়েছে? ওকে, তাহলে শুরু করি। হল ভোল্টেজ কোন বরাবর ক্রিয়া করবে? কোন বরাবর? শিওর? কারণ দৈর্ঘ্য প্রস্থ আউট, তাহলে থাকলো কি? উচ্চতা। তাহলে প্রথম কার উত্তর হচ্ছে উচ্চতা। এরপর VH এর ফর্মুলা কি? বাই নেট। বলো, বাই বি এর মান কত? 6 10 টু দি পাওয়ার -6। আই কত? 2। এন কত? 18। ই হলো 1.6 10 টু দি পাওয়ার -90। টি কত রে বাবা? টি কত? 2। কারণ 2 বরাবর কি কাজ করেছে? বি কাজ করেছে। তাহলে বলো উত্তর কত? 6.10 টু দি পাওয়ার -6 ভোল্ট। আল্লাহ, ই কি করে বের করবো? VH বাই ডি। ডি কত? 1, কারণ যেটা বাদ আছে সেটাই ডি। তাহলে 6.24 10 টু দি পাওয়ার -6 একক হবে নিউটন পার। ড্রিফট ভেলোসিটি কি করে বের করবো? ই বাই বি। আই বাই নাই করলেও হবে, বাট নাই বের করাটাও একই কথা, বের করলে। সো কত আসছে? ভি 1.04 মিটার পার। সো ওকে, হল ভোল্টেজ পারা যাবে? যাবে। ওকে, এখান থেকে একটা ছোট্ট জিনিস একটু মনে রাখতে হবে। পরীক্ষা আসে MCQ এ যে আমরা হল ভোল্টেজ কেন শিখছি? হোয়াট ইজ দ্য ইউজ অফ হল ভোল্টেজ? হল ভোল্টেজের ইউজ হচ্ছে অর্ধ পরিবাহী পি টাইপ और এন টাইপ এটি শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী পি টাইপ নাকি এন টাইপ এটা শনাক্ত করা যায় হল ভোল্টেজ দিয়ে। কেমন করে যায় একটু ছোট্ট করে বলে দিই। ধরো এই আমরা ক্রস গুণ করিডোরে FM এর দিকে এটা পেলাম না, এখন মাল্টিমিটার বসিয়ে যদি তুমি ভোল্টেজও এই দিক থেকে এই দিকে পাও, অর্থাৎ এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ, অর্থাৎ ফোর্সের দিক আর ভোল্টেজের দিক যদি মিলে যায়, তাহলে এই যে ধাতুটা, এই ম্যাটেরিয়ালটা বা অর্ধপরিবাহীটা, এটা পি টাইপ অর্ধপরিবাহী, কারণ ফোর্স সেই দিকেই ভোল্টেজও সেই দিকে। আর তুমি যদি ক্রস গুণ করে ফোর্স পাচ্ছ এইদিকে, বাট ভোল্ট মিটারে এদিকে পজিটিভ ভোল্ট এদিকে নেগেটিভ ভোল্ট, তার মানে তোমার ভোল্টেজটা উল্টা। কেন উল্টা? তুমি যে অঙ্ক করেছো, এই যে চার্জ, এই চার্জটা নেগেটিভ চার্জ উল্টা দিকে বল অনুভব করে। সো এই কারণে তুমি যা অঙ্ক করে বের করেছো, প্র্যাকটিক্যালি তার উল্টা দিকে ভোল্টেজ আসছে। কথাকে বুঝতে পেরেছো? সো উৎপন্ন ভোল্টেজটা কোন দিকে এটা দেখে বের করা যায় এটা পি টাইপ অর্ধপরিবাহী নাকি এন টাইপ অর্ধপরিবাহী। কথা কি ক্লিয়ার? ওকে, হল ভোল্টেজ শেষ। তোমাদের পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।